ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে মুখ পুড়েছে প্রশাসনের। কেএমডি এর আবেদনপত্র পাঠ খারিজ করে জাতীয় পরিবেশ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না, তাদের কোনো নির্দেশ অমান্য করা যাবে না। যা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কলকাতাবাসী। তবে নাছোড় কেএমডিএ। ইতিমধ্যেই তারা জানিয়েছে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে তারা সুপ্রিম কোর্টে যাবে। এই প্রেক্ষাপটেই ফের সরব হয়েছেন রবীন্দ্র সরোবরে প্রাতঃভ্রমণকারী থেকে পরিবেশ কর্মী, সেলিব্রিটিরাও। সকলের আশঙ্কা একটাই, তাহলে কি আগামী ছট পুজোর দিনেও রবীন্দ্র সরোবরে ফের ফিরবে এই স্মৃতি? আর এখানেই উঠে আসছে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ। 30 বছর থেকে রেগুলারলি লেকে ওয়াক করতে আসছি। উই লাভ দ্য লেক। উই আর ভেরি হ্যাপি দ্যাট দিস লেক হ্যাজ বিন, মানে এই লেকটাকে জাতীয় লেক বলা হয়েছে না। এই লেকে এখন যে গভর্নমেন্ট ছট পূজা অ্যালাউ করার জন্যে এনজিটিতে গেল, তারপরে এখন সুপ্রিম কোর্টে যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে। লেকটা কোনো পলিটিক্স করার জায়গা নেই। We treat this lake as our second home. यहाँ पे कोई कास्ट क्रीड पॉलिटिक्स हमको नहीं चाहिए। আমরা রিকোয়েস্ট করছে দিদি के गवर्नमेंट के कि प्लीज कीप पॉलिटिक्स अवे फ्रॉम दिस ब्रीदिंग स्पेस ऑफ कैलकाटा। वी लव अवर लेक्स एंड वी आर ऑल यूनाइटेड एंड दिस इज अवर नेचुरल हेरिटेज कल्चर। दिस इज अवर नेचुरल हेरिटेज। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিবেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাটা অত্যন্ত জরুরি। জীবন নির্ভরশীল এই পরিবেশের ওপরই। আর তাই পরিবেশকে বাঁচাতে অগ্রণী ভূমিকা নেওয়া উচিত সরকারেরই। সেখানে কলকাতার ফুসফুস বলে পরিচিত এবং জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরে ছট পুজোর জন্য কেএমডিএ এত মরিয়া কেন হয়ে উঠছে তা বুঝে উঠতে পারছেন না পরিবেশবিদরা। আমফানের পরে মাননীয় ফিরহাদ হাকিমের উদ্যোগ দেখেছি গাছকে বাঁচানোর জন্য, গাছকে সোজা রাখবার জন্য এবং গাছকে রেস্টোর করবার জন্য। আমরা সেই উদ্যোগগুলোকে দেখতে চাই। এখানে রয়েছে 100 রকমের বেশি প্রজাতির উদ্ভিদ এবং যা শতাব্দী প্রাচীন। 50 রকমের বেশি পাখি দেখতে পাওয়া যায় এখানে। কাজে এই যে একটা ইউনিক বায়োডাইভার্সিটি এখানে গড়ে উঠেছে, এই ইউনিক বায়োডাইভার্সিটিটা কিন্তু সংরক্ষণের যোগ্য। আমরা সরকারের ভূমিকায় মর্মাহত, এই কারণে মর্মাহত এবং এই কারণে আমাদের মনে হচ্ছে যে পরিবেশগত প্রশ্নে সরকার বারবার যে স্ট্যান্ডটা নিচ্ছেন, যে ভূমিকাটা নিচ্ছেন, সেটা খুব একটা ভালো হচ্ছে না। পরিবেশের যেহেতু ভোট নেই, পরিবেশের জন্য যেহেতু ভোট হয় না, সেই জন্য ভোট ব্যাংকের দিকে তাকিয়ে নির্দিষ্টভাবে এটা করা হচ্ছে। কজন অ্যারেস্ট হয়েছে তালা ভাঙার জন্য? তালা ভাঙা মানে তো আইন ভাঙা। তা আইন যেখানে ভাঙা হচ্ছে, তা সেখানে কি করে গণতন্ত্রে আইন ভাঙা হলে তার তো একটা পানিশমেন্ট আছে। তা সরকারের তরফ থেকে কজনকে অ্যারেস্ট করা হয়েছে? একজনকেও করা হয়নি। উপরন্তু তাদের তোলা দেওয়া হয়েছে যে না তোমরা করো, এখানে ছট পুজো করো। ওইভাবে বাজি ফাটিয়ে, তাসা বাজিয়ে মাছ মরেছে, কচ্ছপ মরেছে, পাখি মরেছে। গত 2 বছরে বারবার দেখা গিয়েছে পরিবেশ আদালতের নির্দেশ লঙ্ঘন করে পুলিশের চোখের সামনে ছট পুজোর দিন রবীন্দ্র সরোবরে তাণ্ডব হয়েছে। আইনের শাসনে এটা কি করে সম্ভব, প্রশ্ন অনেকেরই। We only want to save the lake. Sarovar should be clean. We should enjoy. General public should enjoy. This is what we want. We don't want any sort of nuisance and other thing. You see, they do puja, they do baji, pataka, sab. So these all put the pollution. Judiciary is above everyone. Not the President of India or the Prime Minister of India or the Chief Minister or her cabinet are above the judiciary. But who is respecting the judiciary? বছর ঘুরলেই বিধানসভা ভোট। আর বিশেষজ্ঞরা বলছেন রাজ্যের 294টি বিধানসভা আসনের অন্তত 70টি আসনে হিন্দিভাষীদের আধিপত্য। 2011 জনগণনা অনুযায়ী রাজ্যে প্রায় 64 লক্ষ হিন্দিভাষী ভোটার রয়েছে। শেষ জনগণনা অনুযায়ী কলকাতায় অবাঙালি ভোটারের সংখ্যা প্রায় 51%। 2019 লোকসভা নির্বাচনে ব্যারাকপুর এবং আসানসোলের মতো কেন্দ্র, যেখানে একটা বড় অংশের ভোটারই হিন্দিভাষী, সেখানে বিজেপির কাছে পরাজিত হতে হয়েছে তৃণমূলকে। শেষ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত কলকাতা
দক্ষিণ লোকসভা কেন্দ্রে প্রায় 35% ভোট পেয়েছে বিজেপি। 5 বছর আগে তারা পেয়েছিল মাত্র 16% ভোট। নির্বাচন বিশ্লেষকদের একাংশ এও বলছেন, দক্ষিণ কলকাতায় বিজেপির এই উত্থানের পেছনে এলাকার জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফিক পরিবর্তনও রয়েছে। এই এলাকাগুলিতে হিন্দিভাষী ভোটারদের সংখ্যা আগের তুলনায় বাড়ছে। সে কথা মাথায় রেখে কি রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমোদনের জন্য আবেদনের মতো সিদ্ধান্ত? অবাঙালি ভোটাররা কিন্তু নিজেরাই এই ভোট ব্যাংকের রাজনীতিতে গা ভাসানোর পক্ষপাতী নন। The voting bank is very important, you know. The big political issue always depends on the voting bank, and all their strategies are based on this. And last time, you know what happened? They had closed the lake, and then the people broke in and they came in. People in the authorities and the people officials, they are also involved. As it is, BJP is working really hard to get into the Bengal mainframe. খারিজ করা হচ্ছে সেটা একদম ঠিক, কারণ জাতীয় লেক ভাবে যদি এই পরিবেশে এরকম থাকে তাহলে এটা ঠিক হয় না। সবার ক্ষেত্রে পলিউশনটা বেড়ে যায়। এই যে বাজি ফাটানো ছট পুজোতে, এ ফুল ফেলা, মাছ মারা, এগুলো ঠিক না। এই দিয়ে আমি বলছি যে এটা হওয়া উচিত। এরই মধ্যে শুক্রবার রবীন্দ্র সরোবরে ছট পুজো করার অনুমতি চেয়ে রাজ্য সরকারের ভূমিকার সমর্থনে দক্ষিণ কলকাতার ভবানীপুরে একটি কর্মসূচি ছিল ছট পুজো রক্ষা কমিটি ও বিহারী সমাজ নামে দুটি সংগঠনের, যেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার 71 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পাপিয়া সিং এবং তার স্বামী বাবলু সিং। আমরা চাইছি রবীন্দ্র সরোবরের যে ছট পুজোটা হতো ওটা যেন সারা জীবনই হয়। কেস যাই হোক, আমরা চাই এটা চলতেই থাকে যেন। গত বছর ছট পুজোয় রবীন্দ্র সরোবরের বিকল্প হিসাবে কলকাতার 10টি পুকুরকে চিহ্নিত করেছিল কেএমডিএ। এর মধ্যে ছিল নোনাডাঙ্গা 3 নম্বর ঘাট, যোধপুর পার্ক জলাশয়, রামধন পার্ক, গোবিন্দনকুট্টি, মাদুরতলা ঝিল, নববৃন্দাবন ঝিল, 10 নম্বর পুকুর, লালকা পুকুর, কার্জুনগর পুকুর এবং রুবি হাসপাতালের পার্শ্ববর্তী জলাশয়। কিন্তু তারপরেও ছট পুজো করতে সেই তালা ভেঙে রবীন্দ্র সরোবরেই ঢোকা হয়। এমনটা কেন? রবীন্দ্র সরোবরের সঙ্গে ছট পুজোর ধর্মীয় অনুষঙ্গ নেই, রয়েছে গঙ্গার সঙ্গে। তা সত্ত্বেও কেন নজরে সেই রবীন্দ্র সরোবর? তো বছর আমরা কি দেখলাম, যে গভর্নমেন্টকে বুড়ো আঙুল দেখিয়ে এখানে তাণ্ডব হলো এবং সেখানে পুলিশ প্রশাসন কেউ ছিল না, এবং তার ফলস্বরূপ বেশ কয়েকশো মাছ মারা গেল, জল দূষণ হলো এবং এরিয়াটা পুরোপুরি পলিউটেড হয়ে গেল। তো এবারও আমাদের সেই ভয়টা তাড়া করে বেড়াচ্ছে যে সেরকম কিছু আমরা দেখবো না। তো আমি কিন্তু সবসময় চাইবো যে লেক যতটা পারুক হাইজেনিক এবং পরিষ্কার থাকুক। রবীন্দ্র সরোবরকে কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু কেএমডিএ না, আমাদের প্রত্যেকের। আমার মনে হয় যে একটা কোথাও ব্যালেন্স আনা দরকার, কেননা রিলিজিয়াস সেন্টিমেন্টেরও ব্যাপার আছে। যদি রবীন্দ্র সরোবর যদি না হয়, মানে যখন এটা করতেই চাইছেন, তখন অন্য কোথাও যদি অল্টারনেটিভলি কোনো একটা দিক খুঁজে নেওয়া যায়। ব্যক্তি জীবনে আস্তিক হলেও 1946 সালে হরিজন পত্রিকায় গান্ধীজি স্পষ্টভাবে বলেছিলেন, আমি যদি একনায়ক হতাম, রাষ্ট্র ও ধর্মকে বিচ্ছিন্ন রাখতাম। আমি আমার ধর্মমতে শপথবদ্ধ, এর জন্য আমি মরতেও প্রস্তুত, কিন্তু এ আমার ব্যক্তিগত ব্যাপার। এক্ষেত্রে রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। রাষ্ট্র দেখভাল করবে ধর্ম নিরপেক্ষ ভালো মন্দগুলি, স্বাস্থ্য, যোগাযোগ, বৈদেশিক সম্পর্ক, মুদ্রা ব্যবস্থা প্রভৃতি কিছু, কিন্তু আপনার বা আমার ধর্মমত নয়। একইভাবে নাকি সুভাষচন্দ্র বসুও বলেছিলেন, ধর্মকে সম্পূর্ণরূপে রাজনীতি থেকে বাদ দেওয়া উচিত, ধর্ম ব্যক্তি বিশেষের হওয়া উচিত। ব্যক্তি হিসাবে মানুষ যে ধর্ম পছন্দ করে তা অনুসরণ করার পূর্ণ স্বাধীনতা থাকবে। কিন্তু এখন কি রাজ্য কি দেশ, সর্বত্রই রাজনীতির সঙ্গে কৌশলে ধর্মকে জুড়ে দিয়ে নেতা নেত্রীদের রাজনৈতিক ফায়দা তোলার মরিয়া চেষ্টা চলছে। কেন রবীন্দ্র সরোবর, যে এখানে কেন সরকারের একটা ইগো তৈরি হবে যেখানে তাহলে পরিবেশ আদালতের দরকারই নেই? আমি বলবো কেন এই রাজনৈতিক খেলা হবে? অবাক লাগছে। রবীন্দ্র সরোবর আমাদের একটা গর্বের জায়গা, আমাদের একটা শান্তির জায়গা, সেটাকে সুরক্ষিত রাখাটা আমাদের সবার কর্তব্যের মধ্যে পড়ে, আবশ্যিক কর্তব্যের মধ্যে পড়ে। সেখানে এই একটা বিষয় নিয়ে এখনো এরকম চলছে, এটা আমার ভাবতে খুব খারাপ লাগছে। রবীন্দ্র সরোবরকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। আমরা আর কবে শিক্ষিত হব তাহলে? রবীন্দ্রনাথ বারবার বলছেন যে আলোর কৃপণতা যেখানে সূর্যই করে না, মানে রবি যেখানে করেন না, তার প্রত্যেকটা রশ্মি সে আবর্জনায় যেমন পড়ে, আবার দেবতার আসনও ঠিক সেই সমপরিমাণে পড়ে। সে যখন সেই কোনো প্রকারভেদ করে না, তাহলে তাকেই ওয়ার্শিপ করতে গিয়ে আমাদের পরিবেশকে নষ্ট করার
অজুহাতটা কেন আমরা দেখাই? যে কোনো ধর্মীয় অনুষ্ঠান যদি সেটা প্রকৃতি বান্ধব না হয়, তাহলে দিস ইজ দ্য হাই টাইম টু রিয়্যাক্ট। এটার পেছনেও তো আমার মনে হয় যে ভোট রাজনীতি ছাড়া আর কিছু নেই। এ রাজ্যে যারা বসবাস করছেন তারা তো এ রাজ্যের ভোটার হয়েছেন, এবং এই ভোটারদের কথা মাথায় রেখেই আমার মনে হচ্ছে যে পরিবেশ যেখানে যায় যাক, আমি যেন ভোটে জিতি, এটাই মূল লক্ষ্য। মে মাসে রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে হাজার হাজার গাছ উপড়ে গিয়েছিল শুধু কলকাতাতেই। তারপর পরিবেশের ভারসাম্য রক্ষায় শহর জুড়ে গাছ লাগানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বিদায়ী মেয়র। এখন তার মুখে রবীন্দ্র সরোবরে ছট পুজো করার আবেদনের কথা শুনে হতবাক অনেকে। বিশেষ করে এই বছরটা পরিবেশ নিয়ে সকলে সচেতন হয়েছে, যারা সচেতন নন তারাও ভাবতে বাধ্য হয়েছেন যে এর শেষ কোথায়। এবং আমার মনে হয় যে এই পরিবেশের রক্ষাটা শুধুমাত্র পরিবেশবিদরাই ভাববেন কিংবা রবীন্দ্র সরোবর সংলগ্ন অঞ্চলের মানুষদের মাথার ব্যথা এটা নয়। এইখানে দাঁড়িয়ে এই ক্ষুদ্র রাজনীতি করে কিন্তু সামাল দেওয়া যাবে না অবস্থাটা। রিলিজিয়াসিটি ততক্ষণ অবধি ঠিক আছে যে সেটা অন্যের ক্ষতির ব্যাপার বা এনভায়রনমেন্টকে কোনো করা, এই জিনিসটা মানে পিওরলি ইটস আ ভোট ব্যাংক পলিটিক্স। ধর্মাচরণও হবে, আবার পরিবেশ বিধিও মানা হবে, এমনটা কি হতে পারে না? হ্যাঁ, সম্ভব। যেমন দিল্লি, শিল্পের বর্জ্য ও দূষণে কার্যত নালায় পরিণত হয়েছিল যমুনা। তারপর ফি বছর প্রতিমা বিসর্জনের ফলে আরও দূষণ বাড়ছিল নদীতে। 2015 সালে যমুনাকে বাঁচাতে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দেয় যমুনা নদীতে কোনো প্রতিমা বিসর্জন হবে না, কিন্তু তারপরেও চলতে থাকে একই রীতি। এরপর জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে সক্রিয় হয় এনসিআর এর স্থানীয় প্রশাসন। ঠিক হয় যমুনায় প্রতিমা বিসর্জন করলে পুজোর অনুমতিই দেওয়া হবে না, বদলে বিকল্প ব্যবস্থা করে প্রশাসনই। সরকারের হাতে থাকা জমিতে তৈরি করা হয় কৃত্রিম পুকুর। 2019 সাল থেকে সেখানেই প্রতিমা বিসর্জন করছে পুজো কমিটিগুলি। আমরা পুজোর কর্মকর্তারা বেসিক্যালি দেশের সুনাগরিকও বটে। পরিবেশ দূষণ বা যমুনা নদী প্রদূষণ এটা একটা জাতীয় সমস্যা, জাজ্বল্যমান সমস্যা। সেই সমস্যা নিরসনে আমাদের প্রয়াস ক্ষুদ্র প্রয়াস ছিল, কিন্তু কিছুটা হলেও আমরা বিশ্বাস রাখি যে আমরা আমাদের এই প্রয়াসে অন্য সম্প্রদায়কেও প্রভাবিত করেছে বা করবে আগামী দিনে। দিল্লির এই উদাহরণকে সামনে রেখে বাংলার সরকারের ভূমিকা সমালোচনা করেছে কংগ্রেস। ছট পুজোর জন্য আপনি পরিবেশ ভরে যান, রবীন্দ্র সরোবর লেক খতম হয়ে যান, কিন্তু ছট পুজোতে যদি আমি সমস্ত কিছু ফুল বেলপাতা রবীন্দ্র সরোবরের জলে ফেলে রবীন্দ্র সরোবরকে আমি কলুষিত করতে পারি, সেখানকার পরিবেশকে যদি আমি ক্ষতি করতে পারি, তাহলে কমসে কম বিহারীদের ভোট নিশ্চিত হবে। এইটাই তো আপনার ভাবনা। তাহলে কি দাঁড়াচ্ছে? ছট পুজো নয়, ভোট পুজো। দিদি, এইভাবে বাংলার 12টা বাজিয়ে আপনি না বাঙালির ভালো করছেন না বিহারির ভালো করছেন, কারণ এগুলো দূষিত হলে সারা কলকাতার সব মানুষের সমস্যা। ভোটের জন্য যা খুশি করতে পারে তৃণমূল, এটা কিন্তু লোকের কাছে ধরা পড়ে যাচ্ছে। ছট পুজো তো না, এটা ছট পুজো নামে ভোট পুজো হচ্ছে। মাথায় যিনি মুখ্যমন্ত্রী, তার ভূমিকা কি? তিনি কি পরিবেশ রক্ষার পক্ষে? তিনি কি কোর্টের অর্ডারের পক্ষে? নাকি তিনিও প্রকাশ করুন, স্পষ্ট করুন যে আমার হাল এত খারাপ যে আমি 2টো ভোট পেলে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি। কিসের জন্য এত আকর্ষণ রাজ্য সরকারের? শুধুমাত্র ছট পূজা যারা করেন তাদের খুশি করার জন্য, এবং তারা যাতে ভোট দেওয়ার সময় তাদের ভোট দেয় তার জন্য। এই যে একটা অদ্ভুত সংকীর্ণ অস্থির রাজনীতি, তৃণমূল কংগ্রেসের উচিত এর থেকে বেরিয়ে আসা। যদি তারা বেরিয়ে না আসে তাহলে তারা নিজেরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। মানুষ বুঝে যাচ্ছে তাদের রাজনৈতিক প্রতিক্রিয়াটা কি। সরকারকে বিঁধেছে বিজেপিও। সরকার এর আগে নিজেদের প্রস্তাবই কোর্টের কাছে রেখেছিল। কোর্টে ভাগ্য কি হবে সেটা সরকার খুব ভালো করেই জানে। আমরা চাই যে এত যে বিহারি মানুষজন আছেন যারা এই উপাসনা করছেন, তাদের ভাবাবেগের সঙ্গে যে প্রতারণা করা হচ্ছে, আমরা এর বিরোধী। আমার মনে হচ্ছে শুধুমাত্র একটি সম্প্রদায়ের মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, তাদের ধর্মীয় ভাবাবেগকে বিপথচালিত করবার চেষ্টা করা হচ্ছে। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল।
পরম্পরার জন্য অনেক কিছু মানুষ তারা রবীন্দ্র সরোবরে জোর করে ঢোকার চেষ্টা করেছেন বা ঢুকেছেন। হাত গুটিয়ে কেএমডিএ বসেছিল না, রাজ্য সরকার বসেছিল না। আমরা পরিবেশ অনেক বেশি ভালোবাসি, কিন্তু তার সাথে সাথে মানুষের আবেগটাকেও সম্মান দিতে হবে। এটা কি পলিটিক্যালি অ্যাঙ্গেল করা হচ্ছে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ এখন এই রাজ্য সরকারকে বিভিন্ন কনসালটেন্ট এবং বিভিন্ন লোক বিভিন্ন রকম তাদের সাজেশন দিচ্ছে, এগুলো করো। এটা কি ভোটের রাজনীতি? এবং সবচেয়ে যেটা আমার মনে হয় যে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইস্যুগুলোকে পলিটিক্যাল পার্টি এবং লিডার্সরা তারা হাইজ্যাক করে নিচ্ছে। বাঁচুক কলকাতার ফুসফুস, বুক ভরে স্বচ্ছ বাতাস নিক রাজ্যবাসী, এটাই কাম্য। এবিপি আনন্দ।